এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ডিয়ার হাজব্যান্ড শুভ্র স্যার, আমি তোমার বাবুর আম্মু হতে চাই। আচ্ছা, বাবুর আম্মু হওয়ার আবদার করেছি, এখন কি আমার পাপ হবে জান? কিন্তু কি করব বলো? তুমি তো এখনো আমায় বিয়েই করনি। তোমার প্রস্তাবের আশায় থাকতে গেলে আমায় বুড়ো হয়ে যেতে হবে। সেজন্য নিজেই চিঠি লিখে পাঠিয়ে দিলাম। এখন তোমায় আমার জামাই ওরফে বাচ্চার বাবা রূপে দেখতে চাই। একমাত্র ফিউচার বউয়ের আবদার রাখো জান। ইতি তোমার ফিউচার বাবুর আম্মু। চিঠিটা পড়ে মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় আজিম চৌধুরীর শুভ্র। কার এত বড় স্পর্ধা তাকে এই ধরনের চিঠি লেখা? চিঠিটা এসেছে ফার্স্ট ইয়ার থেকে। এক মুহূর্ত না দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের দিকে ছুটে আজিম চৌধুরী শুভ্র। তখন ফার্স্ট ইয়ারে ফিজিক্স ক্লাস হয়েছে। প্রিন্সিপাল স্যারকে এভাবে আসতে দেখে ক্লাসে থাকা টিচার কিছুটা আন্দাজ করে হয়তো কোনো ভুল হয়েছে। আজিম শুভ্র রেগেছে, মানে এখন পুরো ক্লাসে এক প্রকার ঝড় যাবে। এক ধমকে সব নীরব। আরজিন শুভ্র ক্লাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। আরজিন ক্লাসে চোখ বোলায়, কণ্ঠস্বর কিছুটা স্বাভাবিক রেখে বলে, কেউ একজন আবেদনপত্র পাঠিয়েছিল আমার কাছে। সেই মহামান্য ব্যক্তি নিজ থেকে দাঁড়িয়ে মুখটা দর্শন দাও আমায়। সবাই এদিক ওদিক তাকাচ্ছে। তখন সবার মাঝ থেকে সেরিন দাঁড়ায়। আরজিন তাকে দেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সেরিনের টেবিল বরাবর এসে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তুমি আমায় আবেদনপত্র পাঠিয়েছো? হ্যাঁ। বোধকে মাথা নাড়ায় সেরিন, কিন্তু বুঝতে পারছে না আবেদনপত্র পেয়ে কেউ এভাবে ছুটে আসে। সাধারণ ব্যাপার, সেরিনের ছুটি লাগবে সেজন্য আবেদনপত্র লিখেছে। এই প্রিন্সিপালের রুলসের শেষ নেই কলেজে। এত এত রুলস মনে হয় না অন্য কোনো কলেজে আছে। শুধু তার ভাইয়ার জন্যই কলেজে অ্যাডমিশন নিয়েছে, না হলে হয়তো এত রুল ধমকানি হ্যানা ত্যানা এইসবে সেদিন কোনো কালে ছিল না, আর না থাকতে চেয়েছে। তখন শুভ্র বলে, দপ্তরি এসে যখন বলবে তখন তুমি আমার রুমে যাবে। শুভ্র প্রস্থান করতেই সেরিন বসে পড়ে। মনের মধ্যে ভয় চেকে বসেছে। সাধারণ একটা আবেদনপত্রের জন্য এত কাহিনী। একবার ভালো হয়েছে, আরও দাও রুলস। ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করে সেরিন। পরপর দুটো ক্লাস শেষ হতে একজন দপ্তরি আসে। সেরিনও অনুমতি দেয়। দপ্তরি পেছনে পেছনে যায়। আর্জুনের রুমের সামনে আসতে দপ্তরি চলে যায়। সেরিন দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? শুভ্র হাতের পেপার থেকে নজর সরিয়ে অনুমতি দেয় ভেতরে আসা। সেরিন তখন বলে, কোনো প্রয়োজন স্যার? আবেদনপত্রের জায়গায় প্রেমপত্র লিখতে শিখে গেছো দেখছি। বাংলা ম্যামকে বলবো আবেদনপত্র কোনটা আর প্রেমপত্র কোনটা সেটার পার্থক্য বোঝাতে। প্রেমপত্র? আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি। কি যেন নাম তোমার? শেরিন পাটওয়ারি মিশাত। মাহির বোন? হ্যাঁ হ্যাঁ। বেয়াদব মেয়ে, পারিবারিক শিক্ষার বড্ড অভাব তোমার। আমি তোমার কে হই ভুলে গেছো? কত বড় দুঃসাহস তুমি দেখিয়েছো, যা তোমার কল্পনার বাইরে। আমার ডায়েরিতে একবার যে স্টুডেন্টের নাম ওঠে তার অবস্থা এক্সাম অবধি রফা দফা করে দেই। ধমক দিয়ে বলে আরজিন চৌধুরী শুভ্র। সেরিন কিছুটা কেঁপে ওঠে, কাপা কাপা গলায় বলে, কি দুঃসাহস দেখিয়েছে স্যার? আরে তোমার মাথায় ব্রেন আছে তো? আমার মনে হয় তোমার ব্রেন মাথায় না হাঁটুতে, আর মাথায় যেটা আছে সেটা হলো পচা আলু। সেরিন কিছু বলে না। শুভ্র কড়া গলায় বলে, আমার ডায়েরিতে তোমার নামটা উঠে গেছে, শেরিন পাটোয়ারি। এবার কত ধানে কত চাল টের পাবে। যেই বেয়াদবি তুমি করেছো তোমার বাবার কাছে কমপ্লেন না দিয়েছি। আরে ভাই, এমন ভ্যা ভ্যা না করে ক্লিয়ার করে বল কি করেছি আমি। সেই কখন থেকে দুঃসাহস, ব্রেন নাই যা তা বলেই যাচ্ছিস। তোর আছে নি ব্রেন? দুদিন পর পর নতুন নতুন রুলস বের করে ভাষণ দেশ। কোন কলেজে পিটি করায়? হ্যাঁ, একমাত্র তোর বলদ মার্কা আইডিয়া আর বলদ মার্কা কলেজেই এসব সম্ভব। তাও হতো, কিন্তু কড়া রোদে মাঠে বসিয়ে রেখে যে ভাষণগুলো ডেইলি দেশ,
ওগুলোর জন্য হাজারটা অভিশাপ তোকে দান করছি, তাও দেখ কাজে লাগে না। আস্ত মডুলস, বাপের ক্ষমতা দেখে প্রিন্সিপাল হয়েছিস, না হলে তোর মতো পাগলকে প্রিন্সিপাল কেন কলেজ গেটের সামনে ভিক্ষার থালা নিয়ে বসার অনুমতি কেউ দিত না। মনে মনে যত ক্ষোভ আছে শুভ্রর প্রতি সব তুলে নিয়েছে সেই। এইসব কথা একবার মুখ ফসকে বাইরে বের হলেই কলেজে জায়গা তো হবে না, আজিমপুরে কবরস্থানেও না। তখন শুভ্র ধমকে বলে, যাও, ক্লাসে যাও। শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করে আমার কলেজে পা রাখবে। 1 সপ্তাহ তোমার কলেজের আশেপাশে আসা নিষেধ। ভাগ্য ভালো টিসি দিয়ে বের করে দেয়নি। জেরিনার কথা বাড়ায়নি। রুম থেকে বেরিয়ে সোজা দ্বিতীয় ভবনের 3rd ফ্লোরে চলে যায়। লাস্ট ক্লাসটা কোনো রকম করে। ছুটি হতে তার বেস্ট ফ্রেন্ড নিশাতের সাথে বেরিয়ে আসে। ফাস্টফুডের দোকানে গিয়ে বসে দুজন। একটু পর সেরিনের ভাই নিশাতের বয়ফ্রেন্ড সাফিন পাটোয়ারি মাহি আসবে তাদের দুজনকে পিক করে নিয়ে যেতে। সেরিন কিছুটা মনমরা হয়ে বসে আছে। মাহি গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন আবার শুভ্র আসে। মাহিকে দেখে সেও গাড়িতে উঠে বসে। আজকে মহিলাদের বাসায় যাবে। তার বাবা, মা, জেঠু, জেঠিমা, বাকি সদস্যরাও আজকে গিয়েছে। তাদের ইনভাইট ছিল। মাহি গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রদের বাড়ি গেটের সামনে এসে থামায়। সেরিনের জন্য অপেক্ষা করছে সে। শুভ্র ফোন স্ক্রোল করে। তাদের বাড়ি আর কলেজ রাস্তার এপাশ আর ওপাশ। কলেজ চত্বরে শেষে তাদের বাড়ির চত্বর শুরু। নীরবতা বজায় রেখে মাহি বলে, দিনকাল কেমন যাচ্ছে শুভ্র? যেমন যাওয়ার, খুব প্রেসারে নিজেও আছি, প্লাস স্টুডেন্টদেরও দিচ্ছি। কলেজটা তো বরবাদ হয়ে যাচ্ছিল। এখনও প্রচুর স্টুডেন্ট আমায় গালি দেয় আমার এসব আওলা ঝাওলা রুলসের জন্য। আসলেই আউলা তাওলা মার্কা রুলস তো। তখন সেরিন পানির বোতল নিয়ে গাড়িতে বসে। নিশাদও তার পাশে সিটে বসে। আরজিন যে গাড়িতে বসে আছে সেসব তাদের খেয়াল নেই। সেই মেজাজ বিগড়ে আছে। নিশান আরজিনের কথা তোলার সাহস পাচ্ছে না, তবুও বলে, সেরিন, আরজেন চৌধুরী শুভ্র স্যার আজকে তোকে কেন লিখেছে? শালা তার নিজের আসেনি ব্রেন, আবার আসে আমায় বলতে। কথা ক্লিয়ার ভাবে না বলে আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। বালের একটা কলেজ। ভাগ্যিস তার বাপ এমপি, তাদের কলেজ না হলে একে কলেজের প্রিন্সিপাল কেন পাগল মনে করেও কেউ কলেজ গেটে ভিক্ষা করার জন্য বসতে দিত না। দেখ না, 2 দিন পর পর কড়া রোদে বসিয়ে রেখে চুলের ভাষণ দেয়। মানুষ অসুস্থ থাকতে পারে, পারিপার্শ্বিক প্রবলেম থাকতে পারে, কল দিয়ে বললে ছুটি দেওয়া যায় না? আবেদনপত্র লাগবে, তাও তার কাছে আবেদন। কত ঢং দেখলাম শুধু সাফিনের জন্য, না হলে এসব কলেজে সেরিন পদধূলিও দেয় না। দেখবি সাপিন আবার ওই মাথামোটা স্যারের কাছে সব লাগিয়েও দিয়েছে। সাপিন কোনো কথা বাইরে গেলে খবর আছে। সেদিন ঠিকই বলেছে, ওই প্রিন্সিপালের মাথায় সমস্যা আছে। সমস্যা মানে পুরাই সমস্যা। ওনার নাম আরজিন না, আস্ত একটা জিন। তখন আরজিন গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জিন আর তুমি হলে পেতনি। আরজিনের কণ্ঠ শুনে সেরিন বলে, ভাই সত্যি মনে হয় প্রিন্সিপাল একটা জিন। দেখ, তার নামে বদনাম করছি তো, আর তার জিন তার হয়ে কথা বলছে। আল্লাহ, একে কবিরাজ দেখানো উচিত, না হলে বাকি 2 বছরে আমাদের লাশ বানিয়ে দেবে। মাহি গাড়িটা থামাতো। শুভ্রর কথায় মাহিম ব্রেক কষে। সেরিন আর নিশাদ দুজনের দিকে চাওয়াচাওয়ি করছে। তখন নিশাদ বলে, আর গাড়ি থেকে নেমে যাই, আসলেই জিন আছে। তখন সেরিন বলে, না না, জিনকে আমি ভয় পাবো নাকি? দোয়া দরুদ পড়লে জিন চলে যাবে। ওটা হাওয়াই ভাষা জিন না আরজিন। আরজিন চৌধুরী শুভ্র একেবারে সশরীর উপস্থিত এখানে। কথা বলার সময় তো হুঁশ থাকে না দুজনের। আমার কলেজ, আমার নামে এত বদনাম। 1 সপ্তাহ না 2 মাস কলেজের চত্বরের আশেপাশে দেখলে ঠ্যাং ভেঙে দেব। এখন তো আপনি আমার ভাইয়ার গেস্ট, প্রিন্সিপাল না। আপনার কলেজে বসে আপনার নামে কিছু বললে তখন না হয় অ্যাকশন নিতেন। এখন তো আমরা কলেজের বাইরে প্রিন্সিপালকে নিয়ে কথা বলছি। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিয়ে তার নামে কিছু বলতে পারেন। আমার বয়ে গেছে নিজের নামে নিজে বলতে। তাহলে চুপচাপ শুনুন আর আমাদের বলতে দিন। নিজের নামে বদনাম নিজে বসে বসে শুনবো? সেটা আপনার ইচ্ছা। তখন সাফিন বলে, আসল ঘটনা কেউ আমায় খুলে বলবি?
কিনে এত বকাঝকা? আসল ঘটনাটা আমি জানলে তো বলবো ভাইয়া। শুভ্র স্যার আমায় কি জন্য বকাঝকা করেছে জানি না। আমি ছুটির জন্য আবেদনপত্র লিখেছি আর উনি কি সব প্রেমপত্রের কথা বলছে। সি বন্ধু সি, আমার বোনের আবেদনপত্রকে তুই প্রেমপত্র বানিয়ে দিলি। মাহি, ওটা আবেদনপত্র হলে আমি আবেদনপত্রই বলতাম। তোর বোনের জামাই দরকার, সেজন্য আমায় প্রেমপত্র দিয়ে ডিস্টার্ব করছে। বইয়ে গেছে আমার আধ বুড়ো লোককে ডিস্টার্ব করতে। আমারও বাপ ভাই পার্সোনাল লোক আছে। সেরিন কাউকে প্রেমপত্র দেয় না, উল্টো ছেলেরা তাকে দেয়। এসবের কিছুই আমি জানতে চাইনি। মুখটা বন্ধ রাখো। সব কথায় ঝড়ের গতিতে উত্তর দিতে হয় না, মাঝে মধ্যে চুপ থাকতে হয়। ধৈর্য তো নাই মনে হয়, আর না আছে শালীনতা। কথায় কথায় উত্তর দেওয়া লাগে। সেরিনকে ধমক দিয়ে বলে আরজিন। সেরিন নিশাতের দিকে তাকিয়ে আছে। এত ধমকা ধমকি তার পছন্দ না, কিন্তু সুব্রতাকে ধমকের উপরই রাখছে। কিছুক্ষণের মধ্যেই পাটোয়ারি ভিলায় গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। সেরিন গাড়ি থেকে নেমে নিশাদের হাত ধরে ভেতরে চলে যায়। বিশাল লিভিং রুমের সোফায় বসে আছে এমপি আরফান চৌধুরী শুভ। সাথে বসে আছেন কিরণ পাটোয়ারি এবং শিহান পাটোয়ারি। সেরিন আর নিশাদকে দেখে কিরণ পাটোয়ারি বললেন, বড়দের সালাম দাও মামুনিরা। সেরিন নিশাদ দুজনে সালাম দেয়। সেরিনের আম্মু সাইয়ারা আসে, তাদের দুজনকে দেখে বলে, নিশাদ ফ্রেশ হয়ে আসো। সেরিন নিশাদ উপরে চলে যেতে পেছন দিয়ে শুভ্র আসে। তাকে আর মাহিকে দেখে একজন সার্ভেন ঠান্ডা পানীয় দেয়। সোফায় গা এলিয়ে বসে পড়ে শুভ্র। আরপিন চৌধুরী তখন বলেন, আর্থ তো আসলো না। তখন শুভ্র বলে, হয়তো কোনো কাজে চাচ্চুর সাথে আটকে গেছে, হয়তো। নিশাদ, নিশা, শুভ্র, মাহি তারা ফ্রেশ হয়ে আসতে সবাই খেতে বসে পড়ে। সাইয়ারা এবং কিরণ পাটোয়ারি ওয়াইফ তুষি তারা খাবার সার্ভে হেল্প করছে। খাওয়া দাওয়া শেষ হতে বড়রা সবাই গল্প গুজবে মেতে ওঠে। শুভ্র মাহি রুমের সোফায় বসে বসে ফোনে ইম্পর্ট্যান্ট কথা বলছে। সেরিন নিশাদকে বিদায় দিয়ে ভেতরে আসে। নিজের রুমে গিয়ে ফোন হাতে আর্থকে কল দেয়। কয়েকবার রিং হতে আর্থ কল রিসিভ করে। এপাশ থেকে সেরিন বলে, কোথায় আছো? শাশুর সাথে কাজে আটকে গেছি শশী। ফিরবে কখন? একটু লেট হবে। কলেজ থেকে চলে এসেছো? একটু আগেই এসছে। আচ্ছা, রেস্ট নাও। বাই। সেরিন কল কেটে দিয়ে শুয়ে পড়ে। চোখে প্রচুর ঘুম জড়ো হয়েছে। বিকেলের দিকে চৌধুরী পরিবারের সবাই চলে যায়। সন্ধ্যায় সিরাত পাটোয়ারি শশী আসে সেরিনের রুমে। কিরণ পাটোয়ারি একমাত্র মেয়ে, সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তবে তাদের দুজনের কলেজ সম্পূর্ণ আলাদা। সেরিনকে ডেকে টেনে টুনে ঘুম থেকে উঠায় শশী। শশীকে দেখে সেরিন স্থির হয়ে বসে বলে, কখন আসলি? 1 ঘন্টা আগে। কি দরকার ছিল আমার এই কলেজে অ্যাডমিশন নেওয়ার? দূর, তোর সাথে থাকতাম। এখানেই ঠিক আছে তোর। কেন, জিজুর সাথে প্রেমে ডিস্টার্ব হয়ে যেত নাকি? কে জানি বেড়া কার পেছনে দৌড়াচ্ছে। সারাদিন তো এই কাজ ওই কাজ, ওর ছোট চাচুর সাথে দৌড়ায়। জিজুর নাম কি? থাকুক, পরে একদিন বলবো। সেরিন মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। শশী ফোন হাতে তার প্রেমিক পুরুষের একটা পিক বের করে। এক নজরে তাকে তাকায়। ঠোঁটের কোণায় হাসিটা কিছুটা প্রশস্ত হয়। সন্ধ্যায় আরফান চৌধুরী, আর্থ এবং আয়মান চৌধুরী বাড়ি ফিরে। আগামীকালকে আর্থর বাবা আরাফ চৌধুরী এবং তার আম্মু মীরা ঢাকায় চলে যাবে। তারা কয়েকদিনের জন্য বাড়ি এসেছিল। আর্থ এখানেই থাকে এবং থাকবে। সে তার আম্মুর থেকে বেশি তার বড় আম্মুর জন্য পাগল। আজকে চৌধুরী পরিবারের সবাই একসাথে, শুধু আর্থর বোন আর আয়মান চৌধুরী মেয়ে ছাড়া। তারা ঢাকায় আছে। সন্ধ্যায় আর্থ আসতে আরজিনের আম্মু জান্নাতুল ফেরদৌসী কোল্ড ড্রিঙ্কস আর হালকা খাবার দেয়। পাশে আরমান চৌধুরী, সেসবে তার হেলদোল নেই। তার আর্থ ঠিকঠাক খেতে পারলেই হলো। বাড়িতে সবাই আর্থকে একটু বেশি আদর যত্ন করে। তখন আয়মান চৌধুরী বলেন, আর্থকে তো আদর করো কেন তোমরা? তখন জান্নাতুল ফেরদৌসী বলেন, ও আমাদের পরিবারের ছোট ছেলে, আর ছোটরা আদর একটু বেশি পায়। আমার ছেলেটা সারাদিন কাজে দৌড়াদৌড়ি করে, সাধারণ মানুষের জন্য কাজ করে। এটা চেয়ে আনন্দ আর কিছু আছে? আরমান চৌধুরী মুখের দিকে তাকিয়ে আর্থ হেসে দেয়। আরজিন তখন নিচে আছে। আর্থকে দেখে বলে, ব্রো, সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করলে হবে? নিজের দিকেও তো তাকাতে হবে। এসব রাজনীতি না করে
ভালো কোনো জব ধরো, না হয় কোম্পানি সামলাও। রাজনীতির পেছনে বাবা ছুটে, ছোটো চাচ্চু ছুটে, তুমি না হয় মেজো চাচ্চুর সাথে অফিসে জয়েন করো। দেখো আমি কলেজে সামলানোর পাশাপাশি অফিসের কাজও করি। তখন আরফিন চৌধুরী বলেন, আইমান ঢাকায় চলে যাবে, সুলতানাকেও বলবো চলে যেতে, তারা অফিস সামলাবে। আর্থ আমার সাথে রাজনীতি করবে, আমার পর আর্থ হবে ঢাল। আমার পরিবার রাজনীতি ওই জিয়ে রাখবে। আরজিন আর কিছু বলে না, কফির মগ নিয়ে রুমে চলে আসে। তখন তার নাম্বারে একটা মেসেজ আছে, তাতে লেখা, শুভ্র স্যার, আমার ফিউচার বাবুর পাপা। বাবুর আম্মুকে তো উত্তরটা দিলে না, আসলে তুমি রাজি তো? দেখো আমি কিন্তু ওয়েট করে বসে আছি। মেসেজ দেখে মেজাজ গরম হয়ে যায় শুভ্রর। আবার সেই মেসেজ পাঠিয়েছে, মেয়েটাকে বকা দিয়েও কাজ হয়নি। এত বাবুর আম্মু হওয়ার শখ তো বিয়ে করে নেই, এতে শুভ্রকে টানার কি আছে? বাবুর আম্মু, আপনি কি জানেন শুভ্র বিবাহিত, এমনকি তার একটা বাচ্চাও আছে। তার বাবুর আম্মু আরেকজন আপনি না, তা আর আশাও করবেন না কখনো। আমার বাবু আছে, বাবুর আম্মু আছে, সো এসব ফালতু কাজ বাদ দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। মেসেজটা লিখে শুভ্র ব্লক করে দেয়। এইসব শুভ্রর বিরক্ত লাগে। নারী সংক্রান্ত কোনো বিষয়ে সে নেই, তার কলেজ সুন্দরভাবে পরিচালনা করতে পারলেই হলো। বরাবরের মতো শুভ্রদের কলেজ উপজেলায় ফার্স্ট হতো রেজাল্টের দিক দিয়ে। এই কলেজের প্রিন্সিপাল শুভ্র দাদু ছিলেন। তার ইচ্ছে ছিল তারপরে শুভ্র কলেজটা পরিচালনা করবে। কলেজটা তার পরিশ্রম, স্বপ্নের ফল। দাদুর কথা রাখতে শুভ্র এই পেশাটাই বেছে নেয়। লন্ডন থেকে এসে কয়েক মাস দেশের আবহাওয়ার সাথে পরিচিত হয়। শুভ্র ল্যাপটপে অফিসের কাজ করছে। কিছুক্ষণ পর ফেসবুকে স্ক্রোলিং করতে একটা ভিডিও সামনে আসে। ভিডিওটা মূলত অন্ধকার রুমে যাওয়া গানের। মেরি ভয়েসটা শুভ্রকে টানল। বর্তমানে ট্রেন্ড চলছে এটা। পুরো গানটা শুনে শুভ্র, গানটা ছিল, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেম টেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। শুভ্রর ভয়েসটা ভালো লাগে। আইডিটা শখ করতে ভুলেনি। মোটামুটি ভালোই ফলোয়ার্স আছে। বেশিরভাগ গানের ছোট ছোট রিল ভিডিও। শুভ্র কয়েকটা গান শোনে, আইডিটা চিনে রাখে। মাঝে মধ্যে আসবে, গান শুনে মন ভালো করবে। আইডির মালিকের কোনো পিকচার আইডিতে নেই। রাতে ডিনার করে সেরিনা সিরাত গিটার হাতে ব্যালকনিতে বসে। চন্দ্রপ্রভায় গিটারের সুর তুলছে সিরাত, সেরিন গান গাইছে। সেরিন বরাবরের মতো গান গাইতে পছন্দ, আর সে ভালো গায়ও। গান নাচ এই দুটো গুণই একটু বেশি গুণান্বিত সেরিন। সিরাত গান পারে, তবে খুব একটা গায় না। সে নাচে, সেরিনকেও ছাড়িয়ে। পরের দিন সকালে প্রাইভেটের জন্য বেরিয়ে পড়ে সেরিন আর সিরাত। দুজন দুদিকে যাবে। সেরিন তার ব্যাচমেটদের সাথে প্রাইভেট শেষ করে পিটিতে যায়। মনে মনে হাজারখানে গালি শুভ্রকে দেয়। এখন কড়া রোদে না বসালেই হলো। আজকে শুভ্র পিটিতে এসেছে, তবে কোনো ভাষণ দেয়নি। বিষয়টা অষ্টম আশ্চর্য। এমন কোনো দিন যায়নি সে ভাষণ দেয়নি। আজকে শুভ্র ভাষণ দেয়নি, বিষয়টা কেউ হজম করতে পারছে না। নিচা সেরিনকে ধাক্কা দিয়ে বলে, ইয়ে ক্যা হুয়া বান্ধবী, তোর এক বকায় বেটা সোজা? আমার মনে হয় এই শুভ্র স্যারকে একমাত্র তুই সোজা করতে পারবি। আরে ভাই, আগামীকালকে দেখবো ঠিকই ভাষণ দিচ্ছে। আর দিবে না মানে? কবে দেখা যাবে পিটি বাদ দিয়ে দিল? দিলে তো ভালোই, বালের পিটি করতে বিরক্ত লাগে। শুভ্র পিটি শেষ হতে নিজের রুমে চলে যায়। আজকে সে ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাসটা নিবে বলে ঠিক করে। ভাবনা অনুযায়ী ফার্স্ট ইয়ারে সায়েন্সের রুমে চলে যায়। শুভ্রকে দেখে অনেকেই বিরক্ত বোধ করে, বিশেষ করে সেরিন নিশাত। বেশিরভাগ মেয়েরা খুশি, তাদের ক্লাস হ্যান্ডসাম শুভ্র স্যার, যার কাছে অ্যাটেনশন পাওয়া যায় না। সেরিন ভাবছে শুভ্র না জানি কত ভাষণ দেয়। শুভ্র ক্লাসে প্রবেশ করাতে ক্লাস ঠান্ডা, একটা শব্দও হচ্ছে না। তখন শুভ্র ক্লাসের চোখ বোলায়, ঠিক সেরিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। চোখ দিয়ে ইশারা করতে সেরিন দাঁড়ায়। শুভ্র তখন বলে, পৃথিবীতে একজন মানুষ যার ব্রেন সবচেয়ে বেশি চিন্তা করছে
বা খরচ করা হয়েছে। এমনকি তার মাথাটা সংরক্ষণ করা হয়েছে মিউজিয়ামে। কে সেই ব্যক্তি? তখন সেরিন বলে, আইনস্টাইন। কত % খরচ করা হয়েছে? 100%-এর 2.5% মাত্র। গুড। তখন শুভ্র বলতে শুরু করে, প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার বিকল্প নেই। একটা কথা মনে রাখবে, এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। অধ্যবসায় নিজেকে অভ্যস্ত করতে হবে। ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো ভার্সিটি অ্যাডমিশন নিবা। কেউবার স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনার জন্য যাবা। সবচেয়ে বড় কথা, মনে জোর তেজ রাখতে হবে এবং ছাত্রদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন। তখন একটা ছেলের ফোনে সাইলেন্ট করা কলের শব্দ হয়। কথার মাঝে শুভ্রর কানে আওয়াজ আসতে সে জিজ্ঞেস করে, শব্দটা কোথা থেকে এসেছে কেউ বলতে পারবে? তখন সেরিন বলে, এই ছেলেগুলোর থেকে। ক্লাসে ফোন নিয়ে এসেছে কে? শুভ্র ছেলেদের সামনে যায়। তখন একটা দাঁড়িয়ে বলে, স্যার, ওটা শেইনের ব্যাগ থেকে শব্দ হয়েছে আর দোষ দিচ্ছে আমাদের। তখন শুভ্র ধমক দিয়ে বলে, লজ্জা করে না? আমি বলেছি ক্যাম্পাসে ফোন এলাও না। আমি ধরতে পারলে খবর করে ছেড়ে দেব বলে দিলাম। তখন আরেকটা ছেলে দাঁড়িয়ে বলে, স্যার, সেদিন কলেজে ফোন এনেছে। তখন সেরিন দাঁড়িয়ে বলে, নিজেদের দোষ আমার ঘাড়ে দিচ্ছিস কেন? লজ্জা করে না? মেয়েদের তো র্যাক ভালো করিস। আমি বিচার দিই না দেখে যখন তোর হাত পা ভেঙে দিব তখন বুঝবি সেদিন কি জিনিস। তখন ছেলেটা বলে, তুই কি হাত ভাঙবি? বিচার দিয়েছিস না আমাদের নামে? বাড়ি যাবি না? রাস্তায় ফেলে তোকে। ঠাস করে দুটো চর পড়ে যায় ছেলেটার গালে। শুভ্র কলার ধরে টেবিল থেকে বের করে এনে ছেলেটার গাল বরাবর একটা লাথি মারে। চিৎকার করে বলে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার কলেজে না চলবে র্যাগিং, না চলবে গুন্ডামি, না চলবে রাজনীতি, না চলবে নেতাগিরি। এই কলেজে কোনো রাজনীতি চলবে না। তোর নাম কি? আকাশ। বেশিরভাগ ছেলে সেরিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ্র আকাশকে ক্লাসের বাইরে বের করে দিয়ে বলে, একটু পর আমার পেছন দিয়ে আমার রুমে আসবি। অল্প কিছু লেকচার দিয়ে শুভ্র প্রস্থান করে। ত্রস্ত পায়ে 3 তলা ছেড়ে পরের ভবনে 2nd ফ্লোরে নিজের রুমে যায় শুভ্র। আকাশ তার পেছন দিয়ে আসছে। শুভ্রর সামনে আকাশ দাঁড়িয়ে আছে। শুভ্র ভনিতা ছেড়ে বলে, শুনলাম মেয়েদেরকে র্যাগিং করিস। আকাশ চুপ। তখন শুভ্র পুনরায় বলে, নেক্সট টাইম ক্যাম্পাসে ক্লাসে ফোন নিয়ে আসবি না, আর না কোনো মেয়েকে র্যাগ দিবি। ফার্স্ট টাইম ডেকে ছেড়ে দিলাম, সেকেন্ড টাইম বলে ছেড়ে দেবো না, কিন্তু এখন ক্লাসে যা। আকাশ মাথা নিচু করে ক্লাসে আসে। শুভ্র বসে কিছু পেপারস দেখছে। পেপারসের ভেতরে একটা চিরকুট পায়, তাতে লেখা, শুভ্র স্যার সারাদিন তো রাজনীতি নিয়ে পড়ে থাকেন। এই যে বাবুর আম্মু আপনার উত্তরের অভাবে শুকিয়ে যাচ্ছে, খেয়াল রেখেছেন? কে বলেছে আপনি ম্যারিড? আমি তো শুনেছি এমপি স্যারের ছোট ছেলে আরফান চৌধুরী শুভ্র আনম্যারিড। একদম মিথ্যে বলবেন না, বাবু হলে কোলে নিতে দেব না কিন্তু। শুভ্র চিঠি পড়ে ভাবাচাকা খেয়ে যায়। মনে প্রশ্ন জাগে, চিঠিটা ভুল করে তার কাছে আসছে না তো? হয়তো চিঠিটা তার ছোট ভাই আর্থর জন্য। মেয়েটা হয়তো আর্থর পুরো নাম জানে না, 2 ভাইয়ের নাম গুলিয়ে ফেলেছে। চিঠির ভাষা তো বলছে আর্থর জন্যই চিঠি। শুধু শুধু সেরিনকে উল্টাপাল্টা বললাম। কপাল, ছোট ভাইয়ের জন্য মেয়েরা পাগল। পাগল হয়ে চিঠি দেয়, আর সেই চিঠি ভুলে বড় ভাইয়ের কাছে আসে। মনে হচ্ছে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ঢুকতে হবে, যদি একটা বউ কপালে জোটে। শুভ্র আগের দিনে চিরকুট আর আজকে চিরকুট পড়ে পুনরায় কেন জানি বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে। বাড়িতে গিয়ে আর্থকে পেলে নিউজটা দিতে হবে। শুভ্র তর সইছে না। নিশা সেরিন ক্লাস শেষে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। গেটের সামনে থেকে রিক্সায় উঠে দুজন। চৌধুরী বাড়ির সামনে লোকের সমাগম দেখা যাচ্ছে। তখন নিশাদ বলে, দেখ তোর ফিউচার শ্বশুর বাড়িতে কি ভিড়। যেভাবে বলছিস বিয়েটা মনে হয় ঠিক। শুভ্র স্যার কিন্তু সত্যি অনেক হ্যান্ডসাম। তার অ্যাটিটিউড ভাই ফিদা হওয়ার মতো। যেই ধমক দেয় পুরো কলেজ ঠান্ডা। ওনার থতমাটাও কিন্তু সুন্দর, ঠিক তোর ফিউচার বাবুর আব্বুর মতো। ওনার এসব ধমকা ধমকি আমার পছন্দ হয় না। ব্যাটার ধমক না দিলে কলেজটা এত সুন্দর চলতো না। দেখ, ওনার 14 পুরুষ রাজনীতি করে, ওনাদের কলেজ, ওনার বাবা এমপি, অথচ উনি ছাত্রলীগ রাজনীতির কলেজে ঢুকতেই দেয় না। সেটা তাদের ব্যাপার।
তোর কাছে কিছু বলেও দাম পাওয়া যায় না। পাবি কিভাবে? চিঠি দেয় একজন আর বকা খাই আমি। চিঠিটা কে দিয়েছিল? থাক আর বলিস না, যে দিয়েছে নিশ্চিত স্যারকে পছন্দ করে, আর স্যারের বোঝার ভুল। হয়তো। যাই হোক, প্রেমপত্র না দিয়েও বেটার বকা ঝকা খাই, বুঝতে হবে অনেক কিছু তাল গোল পাকানোর মতো। ভাই, নিউটন আইনস্টাইনের সূত্র বোঝা সহজ, তোদের এসব প্যাচ বোঝার থেকে। মাঝে মধ্যে ভাবি আমার মাথার তার কয়টা ছেঁড়া। আগে ভাবতাম দু একটা, এখন মনে হয় দু একটা তার ঠিক আছে, বাকি সবই ছেঁড়া। নিশাত তাকায় সেরিনের দিকে। সেরিন তার বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে নেমে পড়ে। নিশাতকে বাড়ি দিয়ে বাড়িতে ঢুকতে তার ছোট্ট আম্মু তুষি শরবতের গ্লাস এগিয়ে দেয়। সেরিন শরবতের গ্লাস নিয়ে সোফায় বসতে বসতে বলে, গতকাল সিরাতের সাথে চৌধুরী পরিবারের কারো দেখা হয়নি? না, ও আসতে আসতে লেট হয়ে গেছে তো তাই। সিরাতকে এই কলেজে দিলে কি এমন হতো? ওই কলেজে সারা দিন ধরে ক্লাস হয়। তখন তো এই কলেজের অবস্থা শোচনীয় ছিল, প্রিন্সিপাল ছিল না। 1 বছর হলো শুভ্র এসেছে। ও হ্যাঁ, যাও শাওয়ার নিয়ে আসো, খাবার বেড়ে দিচ্ছি। সেরিন খালি গ্লাসটা রেখে নিজের রুমে চলে যায়। আর তো বাড়িতে ফিরে তার ছোট্ট চাচু আয়মান চৌধুরীর সাথে। আজকেও তারা কিছু কাজে গিয়েছিল। তখন আয়মান চৌধুরী ওয়াইফ সুলতানা খানম আসে শরবতের গ্লাস নিয়ে। আর্থ এবং আয়মান চৌধুরীকে দেয় শরবত। তাদের আসার পেছন দিয়ে শুভ্র আসে বাড়িতে। আর্থকে দেখে শুভ্র বলে, ব্রো, তাড়াতাড়ি রুমে আসো, গুড নিউজ আছে। তখন আয়মান চৌধুরী বলেন, কি এমন গুড নিউজ শুভ্র? আর্থর বাবুর আম্মুকে পাওয়া গেছে। শুভ্রর কথায় আর্থর কাশি উঠে যায়। আয়মান চৌধুরী শরবতে চুমুক দিতে গিয়েও দেয়নি। তখন একজন সার্ভেন্ট শুভ্রর শরবতের গ্লাস নিয়ে আসে। শুভ্র সেটা নিয়ে সোফায় বসে পড়ে। তখন আর্থ বলে, এটা তোমার বাবুর আম্মু, শুধু শুধু আমার গাড়ে দোষ চাপাও কেন? কি যেন নাম ভাবির? গতকালকে বকা দিল উত্তম শেরিন পাটোয়ারি। আর্থর কথায় শুভ্র নিজেই শরবতের গ্লাস রেখে তার চাচু আর কাকিমার দিকে তাকায়। তারা চোখ বড় বড় করেই তাকিয়ে আছে। তখন সুলতানা খানম বলে, কার মুখোশকে উন্মোচন করছে? তখন আর্থ বলে, ভাইয়া অনেকদিন ধরে ভেবেছে বাবুর আম্মুর কথা বলে দিবে, তোমাদের সাহস পাচ্ছে না তেমন, তো আজকে আমার কথা বলে বোঝাতে চেয়েছে তার কথা, কারণ বড় ভাইয়ের আগে তো ছোট ভাইয়ের বিয়ে করবে না। তখন আয়মান চৌধুরী বলেন, শুভ্র, তোমার বাবু কি দুনিয়ায় চলে এসেছে নাকি আসবে? আসবে মনে হয়। বাবুর আম্মুর আবার জেদ বেশি। বলেছে বাবুর আম্মুর কথা আর বাবু আসার কথা তোমাদের না বললে অ্যাবরেশন করিয়ে ফেলবে। তখন আয়মান চৌধুরী বলেন, এটা আগে বলে দিলেই হতো, আমরা কে কিছু বলতাম নাকি? শুধু শুধু আমাদের বংশের বাতি নেবানো কি আছে? তখন আর্থ সুধায়, এখন চাচ্ছু বলো মার্কা কি? বাবুর বাবা ভোট দিয়েছে কে? শেরিন পাটোয়ারি। বাবা হবে কে? শুভ্র চৌধুরী। জিতেছে কে? শুভ্র চৌধুরী। এবার শুভ্র নিজেই কাশতে থাকে। শুভ্রকে কাশতে দেখে আর্থ বলে, ভাইয়া বাবুর আম্মুর কথা জিজ্ঞেস করাই কি সর্বদা গলায় আটকে গেছে? শরবত গলায় আটকায় না আর্থ, আর কিসব বাবুর আম্মু আসবে কথা থেকে? অস্বীকার করো কেন তুমি? আয়মান চৌধুরী এবং সুলতানা খানম শুভ্রর দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে আছে, ঠোঁটে লাজুক হাসি। আয়মান চৌধুরী বিশ্বাস করে নেয় ব্যাপারটা। সুলতানা খানম খুশিতে শুভ্রর পাশে বসে শুভ্রর কপালে চুমু খায়। বিয়ে করেছো বললেই হতো, বাবুর আম্মুকে আমরা দোয়া দিয়ে আসতাম গিফট নিয়ে গিয়ে। শুভ্র অস্বস্তি ফিল হচ্ছে, লজ্জায় চোখ মুখ লাল হয়ে আছে। তার চাচা চাচির সামনে এইসব বিষয় তার জন্য লজ্জার, কিন্তু আর্থর জন্য কিছু না, কারণ তার আয়মান চৌধুরীর সাথে চাচা ভাতিজার আগে বন্ধুর মতো সম্পর্ক, যার সম্পূর্ণ বিপরীত শুভ্র। সে বাবা চাচাদের বন্ধু হিসাবে না, গুরুজন হিসাবেই দেখে। আয়মান চৌধুরী শুভ্রের দিকে তাকিয়ে বলেন, বাবুর আম্মু শেরিনকে তাড়াতাড়ি চৌধুরী বাড়িতে নিয়ে আসবো। আর তো বাবুর নাম কি? এখনও বাবু আসেনি তো চাচ্ছু, ফ্ল্যাশব্যাকে ভালোভাবে পড়ো, বাবু আসবে। আর শেরিন পাটোয়ারি ভাইয়ার বাবুর আম্মু। শুভ্র আর্থর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে, পারছে না এখান থেকে কয়েক গা লাগিয়ে দেয়। আর্থকে মাছ দিতে এসে সে নিজেই কিভাবে বাঁচ খেয়ে গেল। আরজিন চৌধুরী শুভ্রকে সবাই ভয় পায়।
আর এখানে তার ভাই তার সম্মান নিয়ে ফুটবল খেলে, একটু ভয় পায় না তাকে। শুভ্রর লাজুক আর রাগী চেহারার দিকে তাকিয়ে প্রথমে তৃপ্তি হাসে আর্থ, পরক্ষণে রাগের কথা ভেবে একটা ঠোক গিলে। শুভ্র রাগ সম্পর্কে ধারণা আছে তার। 1 সপ্তাহের জন্য শুভ্র থেকে গা ঢাকা দিতে হবে তাকে। তখন সুলতানা খানম একজন সার্ভেন্টকে বলে মিষ্টি নিয়ে আসতে। শুভ্র আর্থ দুজনেই তাকিয়ে আছে। আর্থ তখন হামতামতা করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।